ভাবি তোরা তো বুঝলি না, যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে, যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে? মা কালী। একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয়? গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা, সেটা প্রমাণ করে দিছে বেরিয়েতে খেপান যাইতো না। এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না, দলের জন্য অনেক করছে মহিলাটা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। রুমিন ফারহানার এক অনুসারী জরিমানার এই টাকা পরিশোধ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন আসনটির জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সির করা আপিলটি খারিজ করা হয়েছে। এদিকে নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলে মনে করছেন অনেকে। তবে আসনটিতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই হাসনাতের। ইসির তথ্যমতে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সর্দার, খিলাফত মজলিসের মোহাম্মদ মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদের মোহাম্মদ আবু জসিমউদ্দিন এবং বাংলাদেশ খিলাফত মজলিসের মোফাজ্জল হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেওয়া হইল না? দল তার কোনো জবাব দিতে পারে নাই। তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন। এরপরে দল আমাকে বহিষ্কার করে, এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আজকে আপনারা আমাকে যে ফুলের মালা দিয়ে বরণ করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ যেন আমার ভাগ্যে এই মালা লিখে রাখে। ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও কথা বলতে চাইবে না। জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের যে জোটটা, এই জোটটা ভেঙে গেছে। এখন এই ভেঙে যাওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন, অনেকেই মন খারাপ করেছেন এবং হতাশা ব্যক্ত করছেন যে জোটটা ভেঙে যাওয়া কি ঠিক হলো, উচিত হলো? জোট ভেঙে গিয়ে কি জামাতের লাভ হয়েছে নাকি লস হয়েছে? চরমোনাই বা কতটুকু লাভবান হলো এই জোট ভেঙে গিয়ে, আলাদা নির্বাচন করতে গিয়ে? এই সবগুলো প্রশ্নের জবাব আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, গতকালের একটা ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন। রুমিন ফারহানা, পিনাকি ভট্টাচার্য বলে থাকে শেখ রুমিনুর রহমান। তো যাই হোক, একই ব্যক্তি একই মানুষ। রুমিন ফারহানা উনি প্রকাশ্যে লোকালয়ে একজন ম্যাজিস্ট্রেটের সাথে যেই আচরণ বিধিটা করেছেন, যে ব্যবহারটা করেছেন, আমার পক্ষ থেকে আমি মনে করি এটা আদৌ ঠিক হয়নি। কেননা ওনারও সম্মান রয়েছে, রুমিন ফারহানা তাহারও সম্মান রয়েছে। তো এই প্রকাশ্যে লোকালয়ে অনেক লোকজনের সামনে একজন ম্যাজিস্ট্রেটকে সে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং আঙ্গুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যেভাবে কথা বলল, কেমন যেন মনে হচ্ছে যে তাকে হুমকি দিচ্ছে। হুমকি যে আমি যদি এখন বলি, আমি যদি আমার লোকজনকে এখন বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না। এরকম অনেক কিছুই ওই ম্যাজিস্ট্রেটকে কিন্তু বলেছে। এমনকি আওয়ামী লীগের নাম ধরেও বললো যে আওয়ামী লীগের আমলে যেই কাজগুলো আপনি করেছেন তা ভোলার মতো নয়। দর্শক, এখানে বিষয়টা অনেক দিক হতে পারে। রুমিন ফারহানা কেন তাহার উপরে এত রেগে গেলেন? উনিও সম্মানিত মানুষ, ইনিও সম্মানিত মানুষ। সমস্যা থাকলে তারা একে অপরে গোপনে বা মানে অন্য কোথাও পার্সোনাল ভাবে তারা দেখা করে বিষয়টা বলতে পারতো, কিন্তু প্রকাশ্যে একজন ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া বা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা আদৌ কিন্তু সমীচীন হয়নি। তবে ভিতরগত অবস্থা এমনও হতে পারে যে আওয়ামী লীগের আমলে এই ম্যাজিস্ট্রেট এমন কোনো কাজ করেছে, এমন কোনো কথা বলেছে যেটা রুমিন ফারহানার সাথে যায় না, বা যার কারণে রুমিন ফারহানাও অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, যার কারণে আজকে সামনে পেয়েছে, সামনাসামনি লাগিয়ে দিয়েছে, সেই প্রতিশোধ নিচ্ছে। এটাও তো হতে পারে। তো ভিতরগত অবস্থা কিন্তু আমি আপনি কেউ জানি না।
দর্শক, তবে সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় এই প্রকাশ্য এই কাজটা করা ঠিক হয়নি। তারপরে দর্শক, আপনার কি মনে হয় যে রুমিন ফারহান কাজটা ঠিক করেছে নাকি আসলে ব্যাঠিক করেছে? আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। দর্শক, বাদ বাকি বিস্তারিত আলোচনা, কেন রাগলেন, কেন তাকে হুমকি দিলেন, কেন তার সাথে এই আচরণ বিধি করলেন, আজকের ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দর্শক, তারই সাথে সাথে জামায়াত এবং চরমনায় যে জোটটা ভেঙে গেল, অনেকে বলছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসছিল, এজন্য এমনটাই হয়েছে। এটা অবশ্যই মানতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনটা ফয়সালা এসেছিল বলেই এই জোটটা এভাবে ভেঙে গিয়েছে। এর মধ্যে হয়তো কল্যাণও থাকতে পারে, কেন আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এটা হয়তো উভয়ের জন্য কল্যাণ হবে অথবা এক ব্যক্তির জন্য কল্যাণ হবে। যাই হোক দর্শক, আমি আর কথা বাড়াবো না, বিস্তারিত আলোচনা ভিডিওর মধ্যে রয়েছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক, তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। ভাবি তোরা তো বুঝলি না, যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে, যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে? মা কালী। একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয়? গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা, সেটা প্রমাণ করে দিছে বেরিয়েতে খেপান যাইতো না। এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না, দলের জন্য অনেক করছে মহিলাটা, এলাকায় জনপ্রিয়তা আছে, কিন্তু সেইখানে কারে খাড়া করাই দিছে? খেজুর গাছ। দেখেন, জুনায়েদ হাবিব ভাই হয়তো অনেক জনপ্রিয়, বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত। আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায়, এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা, যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল, উচিত ছিল। তো এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে, ইলেকশন ক্যাম্পেইনিং, ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন, জনগণ তার পক্ষে কাজ করছে। আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দিয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে যে সিটটা সাইরা দেন, পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না। আর এই তথ্য আমি না ভাই, রুমিন ফারহানাই দিচ্ছেন। তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আপনার যে আসন, সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল। তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে, কি বলে? আসুন মন্ত্রিত্ব দেব, কিন্তু আসনটা ছেড়ে দিন। এখন রুমিন ফারহানা যেহেতু বলছে, ঠিকই বলছে, তিনি তো আর সাধারণ কোনো অলিগলির নেতা বা নেত্রী না যে টিনের চালে কাউয়া ঠাস 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 এরকম কোনো ডায়লগ তিনি দিবেন। নিশ্চয়ই তিনি ভেবে চিনতে বুঝে শুনে বলেছেন, এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয়। আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াসভাবে দেখলাম। তিনি বললেন যে আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন? আরো কিছুর বিনিময়ে, হইতে পারে সেটা রাষ্ট্রপতি, হইতে পারে প্রধানমন্ত্রিত্ব, ওইগুলার বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না। গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত বিনিময়কালে আপনার এই মন্তব্য করেছেন তিনি। তিনি বলছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এই কথাটা কিন্তু শতভাগ সত্য। দেখেন, দল একটা আইডেন্টিটি, তবে সবার জন্য না। কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড, লাইক রুমিন ফারহানা। বাংলাদেশের 330টা আসনে আপনি যদি গণা দেন, বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন, হাতে গোনা কয়েকটা। আওয়ামী লীগও ছিল, লাইক ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগ করার কারণে অনেক বাটে পড়ছে, কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে, তাহলে আপনি আসলে অকৃতজ্ঞ ওই এলাকার মানুষ যারা আছে। কারণ এত কাজ করছেন, প্লাস দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোনো সরকারের সুযোগ নেই। ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে, রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে, ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে, সবকিছুতে তিনি কিন্তু ভিন্ন। শিক্ষা দীক্ষা, তিনিও একজন ব্যারিস্টার রুমিন ফারহানা, এটাই হচ্ছে শিক্ষার গুণ। তার এই কথাটা আজকের দিনে শতভাগ সত্য যে জুনায়েদ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায়। এখন দলের পক্ষে কাজ করতে হবে, বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন, এটা আমরা বুঝি। তিনি বলছেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন, বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয়, সহযোগিতায় আমি এত দূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে 23 নভেম্বর আমার মনোনয়নপত্র কেন দেওয়া হলো না তিনি জানতে চেয়েছেন। আমার মা
মারা যাওয়ার ঠিক দিন ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো। আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির। কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারাই সিদ্ধান্তগুলো নেন, আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য, আপনার দলের জন্য আত্মঘাতী হবে। এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীষ ছাড়া জীবনও পাশ করবে না, মার্কার উপরে পাশ করে আসবে। কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড। আমি খুবই ওনাকে শ্রদ্ধা করি, পছন্দ করি, সব দিকে আছেন, ভাল লাগে। জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের যে জোটটা, এই জোটটা ভেঙে গেছে। এখন এই ভেঙে যাওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন, অনেকেই মন খারাপ করেছেন এবং হতাশা ব্যক্ত করছেন যে জোটটা ভেঙে যাওয়া কি ঠিক হলো, উচিত হলো? জোট ভেঙে গিয়ে কি জামাতের লাভ হয়েছে নাকি লস হয়েছে? চরমোনাই বা কতটুকু লাভবান হলো এই জোট ভেঙে গিয়ে, আলাদা নির্বাচন করতে গিয়ে? এই সবগুলো প্রশ্নের জবাব আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব। প্রথম কথায় আসি, চরমোনাইয়ের সাথে জামাতের যে জোট ভেঙে গেল, এটি কোনো ব্যক্তির সিদ্ধান্তে নয়। এই জোটটা ভেঙে গিয়েছে স্বয়ং আরশের যিনি মালিক, সেই মালিকের ইশারায়। সিদ্ধান্তটা আসমান থেকে হয়েছে আর জমিনে সেটার বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আরশের মালিক তিনি চান নাই জামাত ইসলামের এই 10 দলীয় জোটের সাথে চরমোনাই আপাতত যোগ দিক। আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে ক্ষমতা দেন বিশেষ কিছু গুণ তার ভিতরে থাকার কারণে। মানব কল্যাণ যার দ্বারা সবচেয়ে বেশি সাধিত হয়, ক্ষমতাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছেই দেন। এবং অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে, যার দ্বারা মানবের অকল্যাণ সাধিত হয়, মানুষের জানমাল যার কাছে নিরাপদ থাকে না এবং জনগণ যার প্রতি প্রচন্ডভাবে বিরাগ ভাজন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন। আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে বিএনপির যে কার্যকলাপ দেখে আসছি, নিশ্চিতভাবেই দেশের মানুষ তাদের প্রতি নিশ্চয় খুশি নয়। কেন তাদের প্রতি দেশের মানুষ খুশি নয়? প্রথম জায়গায় আসেন, দেশের মানুষের ভিতরে এরকম একটি পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। যেভাবে ঢাকার একটি বাজারে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকর্মীরা তার নিজের দলের আরেকজনকে পাথর দিয়ে হত্যা করলেন, যেটি আয়ামে জাহিলিয়াতের যুগে সম্ভব ছিল শুধু, সেটি এই যুগে এসে তাদের মাধ্যমে সম্পূর্ণ হলো। দ্বিতীয়ত, 5 আগস্টের পরবর্তী সময়ে তাদের হাতে 207 জনের মতো মানুষ প্রাণ দিয়েছে। অর্থাৎ নিজেদের ভিতরে কামড়াকামড়ি করে এইভাবে নিহত হবার ইতিহাস, নজির সম্ভবত এটি সবচেয়ে বড়। এর চেয়ে বড় রেকর্ড আপাতত নিকট অতীতে সম্ভবত নাই। এরপরে এদেশের মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে দলটি ক্ষমতায় আসলে তাদের যে উগ্রপন্থী এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজ যে গোষ্ঠীটি আছে, তেল পাম্পে গিয়ে নিজেদের গাড়িতে তেল ভরবে, টাকা না দিয়ে চলে যাবে। আর যখন তেল পাম্পের কর্মচারী গাড়ির পিছনে পিছনে দৌড়িয়ে যাবে যে স্যার আমার টাকাটা দিয়ে যান, যদি আমার টাকা না দিয়ে যান তাহলে এই টাকা আমার নিজের পকেট থেকে দিতে হবে, এই বলে যখন সে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, ঠিক তখন তাকে এইভাবে পিষ্ট করে মারবে। এরপর দেশের মানুষের ভিতরে এই পারসেপশনও তৈরি হয়েছে যে
এই দলের লোকগুলো যদি কোনো ভুল করে, অন্যায় করে বা মিথ্যা তথ্য যদি কোনো জায়গায় পরিবেশন করে, আর তাদের মিথ্যা তথ্য যদি কেউ ধরিয়ে দেয়, তাহলে তাকে ইলেকশন কমিশনের সামনে বা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এইভাবে রাস্তায় ফেলে, এই আইনজীবীর মতো রাস্তায় ফেলে পিটিয়ে তাকে মেরে ফেলানোর উপক্রম করবে। ভিডিওটি দেখুন। এই কাজটি কে করেছে? এই কাজটি করেছে শেরপুর 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী। তিনি দ্বৈত নাগরিক। তো এই দ্বৈত নাগরিকের কারণে জামাতের প্রার্থী বাতিল হয়ে গেছে। বিএনপির 2-3 জনের, তারেক রহমান সহ, আব্দুল আল মিন্টু সহ কয়েকজনেরটা বৈধ ঘোষণা করা হয়েছে। পরে এই ফাহিম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে ইসিতে রিট করেছিল এই আইনজীবী। বাকিটা তো আপনারা দেখলেন। আগের ঘটনাটিও কিন্তু এরকম, রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে একটি পেট্রোল পাম্পে যুবদলের এক নেতা ওই পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহাকে এইভাবে পিষ্ট করে মারলেন। এরপরে মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল, গণদাবি উঠেছিল, এই দাবির প্রতি সম্মান জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল, আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা হোক। কিন্তু তার আগেই তো বিএনপির সাথে তাদের গুটু করা হয়ে গেছে। বিএনপি তাদের নিষিদ্ধ চায় নাই, কারণ জানেন, কারণ তাদের ভিতরে যে ভয়টা কাজ করেছে, জামাত ইসলাম যদি বিরোধী দলে আসে বা ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি পুরা বন্ধ হয়ে যাবে। জামাত ইসলাম তো চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না 1 পয়সাও, এটুকু তারা জানে। তাহলে একটা দল যখন চাঁদাবাজি করবে না আর দুর্নীতি করবে না, আর বাংলাদেশের মেইন সমস্যা এইটা, আর অন্য দলটি যখন এটা করবে, তাহলে তো জনগণ অটোমেটিক্যালি চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত এই দলটার দিকে রুজু করে দেবে। তো তখন তো ওর ভাত মরে যাবে। সুতরাং তারা চিন্তা করলো যে যেহেতু আমরাও দুর্নীতিবাজ চাঁদাবাজ, ওরাও আওয়ামী লীগও দুর্নীতিবাজ চাঁদাবাজ, সুতরাং আওয়ামী লীগকে থাকতে হবে, জামাতকে এখান থেকে আউট করে দিতে হবে। চিন্তা করেন অবস্থা, রাষ্ট্রের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিএনপির যে আইনজীবী অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, তিনি পদত্যাগ করে, এটি আমরা জানতাম না, তিনি পদত্যাগ করে জাতিকে জানিয়ে দিলেন। তিনি সেদিন বাধা দিয়েছিলেন যে না, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। তার নিজের মুখে শুনুন। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। তো এই দলটির এরকম গণবিরোধী কাজ দেখে জনগণ যখন তাদের উপর বিরাগ ভাজন হলেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, তখন সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের হাতে ক্ষমতাটা দিতে চাইলেন, যে এবারে নতুন একটা দলকে ক্ষমতায় নিয়ে আসি, বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পাক। যেহেতু তারা দীর্ঘদিন স্বাধীনতার 54 বছরেও তারা শান্তির দেখা পায় নাই, চুরি বাদ যায় নাই, চাঁদাবাজি বাদ যায় নাই, ছিনতাই বাদ যায় নাই, দুর্নীতি বাদ যায় নাই, তাহলে এরকম একটা দলকে এনে দেই, ওরা কিছুদিন একটু শান্তিতে থাক। এই ইচ্ছাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তখন দেখা গেল যে এইখানে এমন একটা দল আছে, ওই দলটির সাথে যদি একত্রিত হয়ে জামাত ইসলাম ক্ষমতায় যায়, তাহলে তারা 2 দিনও টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? কারণ
চরমোনাই নামক ওই দলটি ক্ষমতায় যেদিন আসবে, আসার সাথে সাথেই ওরা প্রথম মারামারি বাঁধাবে ওই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এটা নিয়ে প্রথম মারামারি বাঁধাবে। দ্বিতীয়বার মারামারি বাঁধাবে তাকে কোন কোন মন্ত্রণালয় দিতে হবে। তৃতীয়বার মারামারি বাঁধাবে যে আজ থেকে বাংলাদেশে হাত কাটার আইন চালু করতে হবে, আজকেই একেবারে মানুষকে সঙ্গে সার করতে হবে, আজকেই মানুষকে একেবারে ওই তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করার এই শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে নারীদেরকে বোরকা ছাড়া কোনো নারী যদি রাস্তায় বের হয় তাহলে তাদেরকে ধরে পিছনে বেত্রাঘাত করতে হবে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে ঘরের ভিতরে ঢুকাতে হবে, কোনো নারী রাস্তায় বের হতে পারবে না। আর তারপরে করতে হবে কি, প্রত্যেকটা লোককে রাস্তায় আজানের সময় বাইরে দেখলেই তাদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদ ঘরে ঢুকাতে হবে। এইগুলো করার জন্য তারা মারামারি শুরু করে দিত। তো যখন এইটা শুরু করে দিত, এইগুলো আবার ভুল বুঝেন না যে আমি এর বিপক্ষে, এইগুলো বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের দীর্ঘ সময় লাগবে। তো যদি যেদিন ক্ষমতায় আসবে তার পরের দিন এই দলটি যখন এইভাবে রাস্তায় নামতো, তখন আর ওই জামাত ইসলাম একদিনও ক্ষমতায় থাকতে পারতো না, পরের দিনই তাকে আউট হয়ে যেতে হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ক্ষমতা যেহেতু দিব, কিছুদিন যাতে লাস্টিং করে, তাদের নিজেদের ভুলের কারণে যাতে ক্ষমতাটা চলে না যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাইকে জামাত ইসলাম থেকে ডিটাচ করে দিলেন যে তোরা তোদের মতো আলাদা থাক, যেন আমি যাকে ক্ষমতা দেব আপাতত কিছুদিনের জন্য যেন এই ক্ষমতার উপরে কোনো কালো শকুনের ডানা বিস্তার না করতে পারে, সেই ব্যবস্থা তিনি করে দিলেন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।